জি, কাল রাতে তো নিশ্চয়ই বিশ্বকাপ ফুটবল এর ফাইনাল খেলাটা দেখেছেন। আমিও অনেক রাত জেগে দেখেছি। তো এই খেলা নিয়ে অনেকের প্রত্যাশা ছিল। আমাদের দেশে অনেক দর্শকের হৃদয় ভেঙে গেছে। আবার কেউ খুশি হয়েছে, কেউ স্পেনের জয়ে খুশি হয়েছে, আবার কেউ আর্জেন্টিনার পরাজয়ে খুশি হয়েছে। তো আবার এর বিপরীত দিকে যারা নাকি আর্জেন্টিনার ভক্ত যারা আছেন তারা দুঃখিত হয়েছেন। মেসির শেষ মুহূর্তে যে বেদনার্থক চেহারা আমরা দেখেছি টিভির পর্দায়, সেটা অনেক দুঃখ দিয়েছে। আপনি নিজের অভিজ্ঞতা কি খেলা নিয়ে? আপনি নিজে কোন দলের সাপোর্টার ছিলেন এবং আপনার কি রিয়াকশন? আমি তো মূলত ব্রাজিলের সমর্থক, ফলে আমাদের খেলা বহু আগে শেষ হয়ে গিয়েছিল। তবে আগামীকাল আমি একজন গুপ্ত স্পেন সমর্থক ছিলাম, কেননা আহ, প্রকাশ্যে গতকাল আর্জেন্টিনার বিরুদ্ধে কিছু বলা যাচ্ছিল না। প্রকাশ্যে আর্জেন্টিনার বিপক্ষে কিছু বললেই সকলেই অত্যন্ত উষ্মা প্রকাশ করছিল। সেই কারণে আমি চুপচাপ হাসি হাসি মুখ করে খেলায় বসেছিলাম। এবং তারপরে যখন খেলা শুরু হলো তখন অবশ্য আমার ধারণা সঠিক হতে শুরু করলো, কেননা আমি আগেই কয়েকজনকে বলেছিলাম যে স্পেনেরই চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা বেশি, এবং সেটাই শেষ পর্যন্ত ঘটলো। খেলাটাতে স্পেন ভালো খেলেছে, সেই জন্যই আসলে জিতেছে। এমন নয় যে দুই দল সমান খেলেছে। কালকে যে কোনো কারণেই হোক আর্জেন্টিনা প্রত্যাশিত যে খেলা সেটা খেলতে পারেনি। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছেন, আমার কাছে যেটা মিল লেগেছিল আর কি। স্পেনের এই বিশ্বকাপের প্রথম খেলাটা ছিল কেপ ভার্দের সঙ্গে। ওই ছোট্ট দ্বীপ রাষ্ট্র, যাদের জনসংখ্যা 7 লাখও নয়, তাদের সঙ্গে। এবং তাদের সামনে এই পুরো খেলায়, পুরো ম্যাচে প্রাচীনের মতো দাঁড়িয়েছিল কেপ ভার্দের যে গোলকিপার। আমরা কালকে যেন দেখলাম ফাইনালেও একই জিনিস, যে আর্জেন্টিনার গোলকিপার একাই মানে আপনার স্পেনের সমস্ত গুলো আক্রমণ যেন রুখে দিচ্ছিল। এই মিলটাকে আপনি খেয়াল করেছেন কিনা? যে খেলা হয়েছে সেখানে 20-এর অধিক বা 20-এর কাছাকাছি শট নিয়েছে গোলে অন টার্গেট স্পেন। সেখানে আর্জেন্টিনা অনেক কম, অনেক কম, মানে কি দুইটা অথবা তিনটা। তো এটাই বোঝা গেছে যে গতকাল যদি মার্টিনেজ না থাকতেন তাহলে খেলার ফলাফল অন্যরকম হতে পারতো। মার্টিনেজ অসাধারণ অনেকগুলি সেভ করেছেন। মার্টিনেজ গোলে থাকাতে কালকে আর্জেন্টিনা অনেকগুলি গোল থেকে বেঁচে গিয়েছে। আর শেষ পর্যন্ত সেরা গোল রক্ষক হয়েছেন স্পেনের গোল রক্ষক, কেননা সারা বিশ্বকাপে সম্ভবত তিনি মাত্র একটা গোল খেয়েছেন, এবং এই কারণে তিনি সেরা গোলরক্ষক হয়েছেন। মেসি আহ, কাঁদছিলেন, এটা যারা ফুটবল খেলা পছন্দ করেন তাদের ভালো লাগে নাই। আমরা সকলেই দুঃখিত হয়েছে এই কারণে যে একজন ভালো খেলোয়াড়, সেরা খেলোয়াড়, তিনি যে দলেই খেলুক যেখানেই খেলুক তিনি তো সেরা। এবং সম্ভবত মেসি ভাবছিলেন, আমার যেটা মনে হয়েছে, যে এটাই তার শেষ বিশ্বকাপ, এবং এইরকম একটি বৃহৎ আয়োজনে তিনি আর আসতে পারবেন না। আমার ধারণা এটাই তার কান্নার কারণ। আমার মনে হয় না যে হেরে গিয়ে তিনি কেঁদেছেন। আহ আমার মনে হয়েছে যে তিনি মূলত এই যে বিশাল জনসমুদ্র, এই যে সারা পৃথিবী তাকিয়ে থাকে একটা খেলার দিকে, এটা কিন্তু আর কোথাও হয় না। মেসি আন্তর্জাতিক লিগে খেলেন, কিন্তু সেইখানে তো এই ঘটনা ঘটে না যে সকলেই লিগের খেলা দেখে বসে। কিন্তু এমনকি কোপা আমেরিকা, ইউরোপিয়ান কাপ এগুলো সবাই দেখে না, কিন্তু বিশ্বকাপ সারা পৃথিবীর মানুষ দেখে। আমি না একটা জিনিস আপনাকে একটু বলি, আমি একটু শেয়ার করতে চাই। আমি এই বিশ্বকাপ যে টুর্নামেন্ট, বিশেষ করে ফাইনালটা, আহ এই খেলাটা শেষটা না আমার দেখতে খুব একটু খারাপই লাগে। শেষ মানে রেজাল্ট হয়ে যাওয়ার পর এই যে যারা পরাজিত হচ্ছে, তারা যে মাঠের মধ্যে কান্না করছে, এত বিখ্যাত বিখ্যাত মানুষ তারা, তাদের কান্নাটা আসলে খারাপ লাগে। আবার গ্যালারিতে সমর্থকদের মধ্যে যে বিষাদের ছায়া, মানে একই জায়গায় পাশাপাশি একদল উল্লাস করছে, আর কিছু মানুষ কান্নায় ভেঙে পড়ছে, বিষাদে আক্রান্ত হচ্ছে। এই যে দুইটা বিপরীত চিত্র, এটা না আমাকে মাঝে মাঝে খুব বেদনার্থ করে। এবং আমি মাঝে মাঝে ভাবি, এই দুঃখগুলি কি এমন কোনো ম্যাচ নাই যে ম্যাচে কোনো পরাজয় নাই? এরকম হলে মনে হয় ভালো হতো নাকি। এটাই দুনিয়ার নিয়ম। আমি জানি না আপনার এই ব্যাপারে কোনো ধারণা, মানে কোনো আছে কিনা, মূল্যায়ন আছে কিনা। হয় যে প্রাচীন কালে রোমান সাম্রাজ্যে যে গ্ল্যাডিয়েটরদের লড়াই হতো, কিংবা এক সময় যে আমরা পড়েছি মহাভারতে কিংবা বড় বড় উপাখ্যানে, শাহনামায়, বা এই ওডিসি কিংবা ইলিয়াডে, আপনি দেখবেন যে সব জায়গাতেই হচ্ছে যুদ্ধ দ্বন্দ্ব,
এবং বিজয়ী এবং পরাজিতের একটা গল্প। কি কারণে যেন মানুষকে পরাজিত করে আনন্দ পায়, এবং এই যে একজন মানুষ আরেকজন মানুষকে পরাজিত করে আনন্দ পাওয়ার বিষয়টা, এইটা আমি ঠিক ভালোভাবে বুঝতে পারি না। এবং এটাও বুঝতে পারি না যে বহু দর্শক অন্যের পরাজয় এবং জয় দেখে আনন্দিত হয়, নিজেরা কখনো খেলতে পারবে না, নিজেরা কোনোদিন হয়তো একটা বলে লাথি দিতে পারবে না, কিন্তু তারা অন্যের এই কি বলে জয় পরাজয়ে তারা নিজেরা লড়াই করে, গ্যালারিতে তারা অন্যের জয় পরাজয় নিয়ে যুদ্ধ করে। মানে মানুষের এই যে অন্যের পরাজয়ের যে আনন্দের অনুভূতি, আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অদ্ভুত বিষয়। এবং আমার ধারণা যে এটা হরমোনের কারণে হয়, অ্যাড্রিনালিন হরমোন যে আসে মানুষের উত্তেজনা বশত, এই অ্যাড্রিনালিনের একটা আনন্দ আছে, রক্তচাপ বাড়ে, হৃৎপিণ্ড দ্রুততর হয়, এক ধরনের আনন্দ অনুভব করে মানুষ। এবং যত আপনি দেখবেন যে অক্ষম, তত এইসব বিষয়ে আনন্দ বেশি। চেয়ারে বসে আনন্দ করার খুব আহ, আ- ইচ্ছা মানুষের। এই রোমান সম্রাটরাও কিন্তু চেয়ারে বসে আনন্দ করতেন, নিজেরা লড়াই করতে পারছেন না কিন্তু অন্যে লড়াই করছে, এবং লড়াই একজন পরাজিত হওয়ার পরে তারা সিদ্ধান্ত দিতেন যে সে বেঁচে থাকবে না মরে যাবে। এবং এই যে একটা নৃশংসতা, এই নৃশংসতা কি কারণে যেন মানুষ খেলায় পরিণত করেছে। এবং এইটা একদিক থেকে উপকার হয়েছে, খেলা এরকম নৃশংস না, কিন্তু দেখেন কালকে খেলা শেষ হওয়ার পর আর্জেন্টিনার বেশ কিছু খেলোয়াড় অন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন, যেন জি। এই পরাজয় গায়ের জোরে হয়েছে এবং তারা গায়ের জোরে সেটা শোধ নিবে। আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই একটি অসভ্য আচরণ করছে আর্জেন্টিনা। এবং এই ইতিহাস কিন্তু পুরনো না, আহ, বিশ্বকাপের একদম প্রথম দিকে আর্জেন্টিনার উরুগুয়ে যুদ্ধ শুরু করে দিয়েছিল ফুটবল খেলা নিয়ে। তো এই যে আমি আমি একটা জিনিস মাঝে মাঝে আমি বুঝি না, বিভ্রান্ত হই একটু, যে এই যে আপনার অন্যকে অপদস্থ করে, অন্যকে জব্দ করে, অথবা জব্দ না হোক, আমি জব্দ করার চেষ্টা করলাম, এতে যে আনন্দ পাওয়ার যে আপনার একটা অনুভূতি, একটা আচরণ দেখি আমরা মাঝে মাঝে। আমরা একটু খেলার থেকে বাইরে আসবো আর কি। দুটো পয়েন্ট, একটা হলো এই যে অন্যকে অপদস্থ করার ব্যাপার, আরেকটা হলো এই যে আপনার মেসির জন্য যে একটু মন খারাপ হওয়া, যে একটা সিনিয়র প্লেয়ার সে আর খেলতে পারবে না। দেখেন, ইয়ামাল এবং মেসি আমি যদি দুজনের সঙ্গে তুলনা করি, ইয়ামালের বয়স মাত্র 19 বছর, আর মেসির বয়স 39 বছর। তো এখন ইয়ামাল স্বাভাবিকই ভালো খেলবে, মেসি একটু বয়স হয়ে গেছে, বয়সজনিত কারণে সে হয়তো একটু কম খেলবে। আবার যদি এটা খেলা শারীরিক কসরতে না হয়ে বুদ্ধিভিত্তিক ব্যাপার হতো, তখন কিন্তু মেসি কি বলতে হতো না, তার তো অভিজ্ঞতা বেশি, বুদ্ধি বেশি, সে সিনিয়র প্লেয়ার, এরকম হইত। তো এই যে ইদানিং আমি দেখছি একটা জিনিস, একটু লম্বা বলছি প্রশ্নটা হয়তো বা, ইদানিং দেখছি যে কিছু লোককে আপনি দেখবেন যে মানে কিছু সাংবাদিককে, তারা কেন সিনিয়র সাংবাদিক, সিনিয়র মানে হলো তারা ওই একদল লোকের, মানে সিনিয়রটা যেন একটা গালি হয়ে গেছে। আমি এটা নিয়ে কোনো বিতর্কে আমি নিজে লিপ্ত হইনি, কিন্তু কোন কোন টেলিভিশন আমাকেও সিনিয়র সাংবাদিক হিসেবে অভিহিত করে। দেখেন, আমি সাংবাদিকতা করি আজকে 37 বছর হয়ে গেল। 37 বছরেও যদি আমি সিনিয়র না হতে পারি, তাহলে আমি কবে হব? এটা আমি বুঝি না। যাই হোক, কেউ বলে আনন্দ পায়, আমার কোনো সমস্যা নাই। আর এই আমি তো নিজেকে সিনিয়র বলি না, কারণ আমি সিনিয়র বলতে চাই না, কারণ সিনিয়র বলে তো আমি মৃত্যুর কাছাকাছি চলে যাব। তো আমি জুনিয়রই থাকতে চাই, কিন্তু অন্যরা বলে, এই বলার দায়টা আমাদের উপর চাপাচ্ছে কেন? আপনার কি এই যে প্রবণতাটাকে আপনার কেমন লাগছে? প্রথমত, শব্দটা হচ্ছে সিনিয়র সাংবাদিক। সাংবাদিক শব্দ তো কারো আপত্তি থাকার কথা না, যিনি সাংবাদিক তিনি সাংবাদিক। জীবনে যারা ক্যারিয়ার হিসেবে সাংবাদিকতা করেছেন, একাধিক পত্রিকা, টিভি চ্যানেল বা অন্য কোথাও রেডিওতে সাংবাদিক হিসেবে কাজ করেছেন, তারা সবাই সাংবাদিক। এটা তাদের পেশা ছিল, তাদের অভিজ্ঞতার জায়গা ছিল, তাদের ক্যারিয়ার ছিল। ফলে ক্যারিয়ার সাংবাদিক যারা, তারা সবসময় সাংবাদিক, রিটায়ার করলে অবসরপ্রাপ্ত সাংবাদিক। ফলে রাইট। সাংবাদিক শব্দে কারো আপত্তি থাকার কথা না। আপত্তি তাহলে কোথায়? সিনিয়রে। সিনিয়র জুনিয়র কিভাবে নির্ধারিত হয়? একটি হচ্ছে বয়সে, আরেকটি হচ্ছে অভিজ্ঞতায়। আমাদের সরকারি চাকরি বা যে কোনো চাকরিতে আপনি আগে যোগ দিলে আপনি সিনিয়র, আগে যোগ দিলে আপনি সিনিয়র। কিন্তু সরকারি চাকরির একটা অদ্ভুত নিয়ম আছে, আহ, পূর্বাহ্ন আর অপরাহ্ন। আপনি সকালে যোগ দিলে আপনি বিকালে যিনি যোগ দিয়েছেন তার চেয়ে সিনিয়র। এই জন্য সকলেই পূর্বাহ্নে যোগ দেয় সরকারি চাকরিতে। এটা আমি সরকারি চাকরি করতে গিয়ে শিখেছিলাম। আমি বেশি দিন এটা কন্টিনিউ করতে পারি নাই, কিন্তু আমি পেয়েছিলাম। এবং আজকে যে লোকজন
বিসিএস এর জন্য মরে যায়, আমি এটা 2বার পেয়েছিলাম। তো এইবার মজার বিষয় হচ্ছে, ধরেন কেউ আমাকে বলল যে আমি একজন সিনিয়র উপস্থাপক, তাহলে আপত্তি কোথায়? আপত্তি হচ্ছে সিনিয়র শব্দে। এই যে সিনিয়র শব্দে আপত্তি করা, এটা হচ্ছে ডক্টর ইউনূসের সময় যে মবক্রেসি চালু হয়েছিল, গুরুজনদেরকে অপমান করা, সেই সংস্কৃতির একটা এক্সটেনশন। অর্থাৎ আপনি সিনিয়র, আপনাকে সিনিয়র বলে আপনাকে গালিগালাজ করা হবে। ওই যে আমি একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে? তর্ক শুরু হয়েছিল এবং আহ ওই সময় হাদির সাথে আমার তর্ক হচ্ছিল, তো হাদি আমাকে বলল, আপনি ভালো বিতার্কিক, আমি তো আপনার হাঁটুর বয়সী। এটা বলে কিছুক্ষণ পরে সে তর্ক শুরু করে দিল নিজেই। তো তখন আমি তাকে ফেরত দিলাম যে আমি আর তোমার সাথে কি তর্ক করব, তুমি তো আমার হাঁটুর বয়সী। কে নিজেকে হাঁটুর বয়সী বললো? সে নিজেই বলল। কিন্তু আমি জি যখন তাকে ওটা বললাম, মনে করিয়ে দিলাম, তখন তার পক্ষে বা তার যে অন্ধ অনুসরণকারীরা, তারা আমাকে আক্রমণ করতে শুরু করলো যে আমি তাদেরকে হাঁটুর বয়সী বলেছি। নিজে নিজেকে হাঁটুর বয়সী বললে তার অপমানিত হয় না, আমি মনে করিয়ে দিলে তার অপমানিত হয়ে যায়। ঠিক একইভাবে সিনিয়র খেলোয়াড় আছেন, সিনিয়র শেফ থাকে, সিনিয়র সিটিজেন আছে, এমনকি সরকারি চাকরিতে সহকারী, মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সহকারী সচিব, এন্ট্রি পোস্ট, এইখানেও কিন্তু সিনিয়র সহকারী সচিব এরকম একটা পদ আছে, সিনিয়র সাংবাদিক আছে, ওয়েজ বোর্ডের সিনিয়র রিপোর্টার আছে। রাইট। তাহলে সিনিয়র শব্দটা এত আপত্তি কিসের? আপত্তি হচ্ছে যে সিনিয়র কথা বলছেন, তার কথায় অথবা তার প্রতি তাদের বিদ্বেষ। এখন কথার প্রতি যদি কথা হয়, তাহলে কথার বিপরীতে তারা কথা বলবেন, যুক্তির বিপরীতে যুক্তি দিবেন, তর্কের বিপরীতে তর্ক করবেন। এটা হচ্ছে জুলাই আন্দোলনের মূল কথা ছিল, কথা ক, প্রাণ খুলে কথা বলো, মন খুলে সমালোচনা করো। কিন্তু আপনি দেখেন, বাংলাদেশের সবচেয়ে সিনিয়র সিটিজেনদের একজন মিথ্যা বললেন। উনি বললেন যে মন খুলে কথা বলো, কিন্তু মন খুলে কথা বলার কারণে যাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন ভুয়া মামলা দিয়ে, সেই ব্যক্তিকে ঘিরে কিন্তু এই সিনিয়র সাংবাদিকতার এই যে মানে এই আক্রমণটা শুরু হয়েছে। আলোচনাটা, হ্যাঁ তার মানে হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ। একটা পরিকল্পিত আক্রমণ। আপনি সিনিয়র এই শব্দটাকে তার একটা লজ্জাস্কর শব্দে পরিণত করতে চাইছে। এখন আমি একটা কথা আবার মনে করিয়ে দেই, ওই ওই সময়ের মতো, যে আপনাদের বাড়িতে যে বাপ মা আছে না, এই বাপ মারা সব সিনিয়র। এখন সিনিয়র শব্দটা যদি গালি হয়, তাহলে বাংলাদেশের সকল বাপ মা কিন্তু আসলে গালিটা খায়, সকল দাদা দাদি নানা নানি গালিটা খায়, সকল বয়োজ্যেষ্ঠ শিক্ষক এই গালিটা খায়। এবং এই মুহূর্তে যত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সংসদে আছেন, তারাই গালিটা খায়। এবং এই সংসদে নিশ্চয়ই বিরোধী দলের নেতা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ। এখন ওনাকে যদি কেউ সিনিয়র রাজনীতিবিদ বলে, তাহলে কি এটা গালি হয়ে যাবে? বলার সময় কিছু কথাবার্তা চিন্তা করে বলা দরকার। এবং এই কাজটা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। এই কাজটা তারা এক্সটেনশন হিসেবে করছেন। এবং আপনি দেখবেন যে কথা বলার অপরাধে তারা এখনো বিভিন্ন লোকজনকে ফ্যাসিস্ট তকমা দিচ্ছে। একটা অদ্ভুত শব্দ তৈরি করেছে, কালচারাল ফ্যাসিস্ট, পলিটিক্যাল ফ্যাসিস্ট, তারপরে কি আহ আরো আরো কি কি বিভিন্ন ধরনের তকমা দিয়েছে। আহ আমলাতন্ত্রের ফ্যাসিস্ট, মানে বিভিন্ন জায়গাতে ফ্যাসিস্ট আবিষ্কার করছে। এই জিনিসটা কারা করে জানেন? ফ্যাসিস্টরা করে। তারা মানুষকে রাইট। তকমা লাগিয়ে নির্যাতনযোগ্য কিংবা তকমা লাগিয়ে অপমানযোগ্য করে গড়ে তোলে। ফ্যাসিজমের প্রথম কাজ হচ্ছে অপমান করা। এবং যখন ইটালিতে এই ফ্যাসিজম হয়েছিল, তখন তারা কি করত? সিনিয়র রাজনীতিবিদদেরকে অপমান করত, বিভিন্ন জায়গাতে মব তৈরি করে প্রহার করত। তো সেই ঘটনাগুলো আমরা দেখি নাই? এবং এখনো কিন্তু এই একই জিনিস হচ্ছে। বিভিন্ন জায়গাতে বলা হচ্ছে অমুকে তমুকে। ভাই, আপনি যদি মনে করেন কেউ আপনার বিপরীতে কথা বলছে এবং সেটা যুক্তিগ্রাহ্য না, কথা বলেন, আপনি প্রমাণ করে দেন যে তাদের কথাগুলো ঠিক না, তাদের কথাগুলো রাইট। ভুল, তারা অন্যায় আচরণ করছেন, সেটা আপনি মুখে বলবেন। আপনি তাকে বিভিন্ন ধরনের তকমা দিয়ে তাকে কি আপনি এক ধরনের সামাজিক বা সাংস্কৃতিক অপমানের ভিতরে নিয়ে যাবেন? মনে রাখতে হবে যে বাংলা ভাষায় সে বিখ্যাত কবিতাটা, হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাদের সমান। মুশকিল হচ্ছে যে ইতিহাসে অপমানে কেউ সমান হয় না। যে পরে অপমানিত হয়, সে বেশি অপমানিত হয়। অপমানের যে ব্যারোমিটার সেটা বাড়তে থাকে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে গতকাল যে আর্জেন্টিনা এবং স্পেনের খেলা হলো, সেই খেলায় আর্জেন্টিনা প্রথমে অপমানিত হলো গোল হজম করে। জি জি। এত বড় মেসি থাকার পরে, রেফারি এবং ইনফান্তিনো তাদের পক্ষে থাকার পরেও তারা জিতলো না।
কিন্তু তারপরে তারা আরো অপমানের শিকার হলো গোলের পরে মারামারি করে। এবং এই যে প্রবণতাটা, এই একই প্রবণতা, আমাদেরকে এটা মানতে হবে যে অন্তর্বর্তী সরকার একটি ব্যর্থ অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার যদি সফল হতো তাহলে জুলাই সনদ নিয়ে এই যে এত পরিশ্রম এখন করতে হতো না। তারা মানুষের কাছে জুলাই সনদকে গ্রহণযোগ্য করে এটা বাস্তবায়ন করে যেতে পারতেন। এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোন অভিযোগ উঠে নাই। দুর্নীতির অভিযোগ, মানুষের বাকরুদ্ধ করার অভিযোগ, ভুয়া মামলা দেওয়ার অভিযোগ, মিথ্যা প্রপাগান্ডা করার অভিযোগ, দলীয়করণের অভিযোগ, স্বজনপ্রীতির অভিযোগ, এই সকল অভিযোগ উঠেছে না। একটা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই অভিযোগ কেন উঠবে যে উপদেষ্টারা দুর্নীতি করেছেন, উপদেষ্টাদের সহকারীরা দুর্নীতি করেছেন? এবং এই কথা কে বলেছেন? একজন বিশিষ্ট আমলা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন ওই সময়। তাহলে এই ব্যর্থ অন্তর্বর্তী সরকারের সমালোচনা যাতে কেউ করতে না পারে, এই কারণে এই নতুন ভাবে এই অপমানের সংস্কৃতি চালু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এইগুলা আসলে সাংবাদিকদের সঙ্গে না করাই ভালো। আমি আরো দুঃখ পাই যখন দেখি যে অন্য সাংবাদিকেরা নিজেরাই নিজেদের সঙ্গে এই ধরনের নেগেটিভ আচরণ করছেন। এইটা আমাদেরকে দুঃখ দেয়, কেননা সাংবাদিকতা আমরা যাই বলি না কেন, কিছু পেশা আছে, মানুষ তাদেরকে এক ধরনের বিশ্বাসে এবং আস্থায় রাখে। চিকিৎসা পেশা, সাংবাদিকতার পেশা, যারা বিচারপতি বিচার করেন, কিংবা কিছু মানুষ আছেন যারা সমাজে অবদান রাখেন, এদেরকে মানুষ আস্থা রাখে, বিশ্বাস করে। তো সাংবাদিকদের উপরে যে আস্থা, এইটা আসলে এই ধরনের আচরণ যদি অব্যাহত থাকে এবং সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধভাবে এই ধরনের আচরণের প্রতিবাদ না করেন, আগামীকাল জুনিয়র শব্দটা অপমানের জায়গায় চলে যাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে জনাব ডক্টর আব্দুল নূর তুষার। আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আমি নিজেও, আমাকে অনেকে অনেক অনুষ্ঠানে যখন আমি যাই, ওনারা আমাকে হয়তো সিনিয়র সাংবাদিক বলেন। আমি নিজে কখনো, কেউ নিজের থেকে বলেন আমাকে বলেন, আমিও কখনো বলিনি। হয়তো ওনারা বলেন ওনাদের ব্যবসায়িক কারণে, অথবা ওনাদের মানবিক যে আচরণ করেন, ওনাদের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বলেন। কিন্তু যদি অন্যায় হয়ে থাকে, তাহলে যারা বলেন তাদেরকে অভিযোগ করেন। ভাই, ওই অভিযোগ আমার গায়ে লাগান কেন? আমি যেটা লাগাতে চাই না। আমাকে বরং বেকার সাংবাদিক বললে আমি খুশি হই। এবং আমাকে যখন কেউ বলে, আমি বলি ভাই একজন বেকার সাংবাদিক।